বিসমিল্লাহির রহমানির রহিম। হবিগঞ্জ ল কলেজের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভার্চুয়াল ক্লাসের জন্য আজকের এই ভিডিওটা আসলে করোনাকালীন সময়ে করোনার জন্য সরাসরি উপস্থিতিতে ক্লাস হওয়া সম্ভব না থাকার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ঘোষণা দেওয়ার কারণে আমার বাংলাদেশ সাংবিধানিক আইনের আজকের এই লেকচার 1। আমি আমার লেকচার 1-এ যে প্রেজেন্টেশনটা দিচ্ছি সেটা হচ্ছে মৌলিক অধিকার কী, মৌলিক অধিকার বলতে কি বোঝায় এবং মানবাধিকার বলতে কি বোঝায়, মৌলিক অধিকার এবং মানবাধিকারের মধ্যে পার্থক্যটা কী। তো ঠিক আছে, আজকের লেকচারটা আমি শুরু করি। আমি প্রথমে যেটা বলবো, মৌলিক অধিকার বলতে কি বোঝায়। মৌলিক অধিকার মূলত এমন কিছু অধিকার যেটা মানুষের বেঁচে থাকার জন্য অত্যাবশ্যক, অতি প্রয়োজনীয়। এমন কিছু অধিকার আছে যেগুলো সাংবিধানিকভাবে স্বীকৃত অধিকার। মানুষের চলাফেরার জন্য অনেক অধিকারই থাকে, তো সেই সমস্ত অধিকার যেগুলো সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া আছে, সংবিধান যে অধিকারগুলোকে স্বীকৃতি দিয়েছে এবং যে সমস্ত অধিকারগুলো যদি কোনো কারণে ব্যক্ত ঘটে ওই সমস্ত অধিকারে যখন নাগরিকরা রিড করতে পারেন, ওই সমস্ত অধিকার বাংলাদেশ সংবিধানের কিছু আর্টিকেলের উদ্ধৃতি আছে। বাংলাদেশ সংবিধানে 18টি মৌলিক অধিকারের কথা বলা আছে। এখানে বাংলাদেশ সংবিধানের যে সমস্ত অধিকারগুলো আছে অনুচ্ছেদ 27 থেকে 44 পর্যন্ত, বাংলাদেশ সংবিধানের আর্টিকেল 27 থেকে 44 পর্যন্ত এই মৌলিক অধিকারগুলো বলা আছে। তো দেখা যায় যে মানুষের ব্যক্তিগত মৌলিক অধিকার বা ব্যক্তির মৌলিক অধিকার, যখন কতিপয় মানবাধিকারকে কোনো দেশের সংবিধানে লিপিবদ্ধ করা হয় এবং সাংবিধানিক নিশ্চয়তা দ্বারা সংরক্ষণ করা হয়, তখন তাদেরকে মৌলিক অধিকার বলা হয়। সহজ কথায় কতিপয় অধিকার যেগুলো বাংলাদেশের সংবিধান স্বীকৃতি দিয়েছে, সাংবিধানিকভাবে যে সমস্ত অধিকারগুলোকে স্বীকৃতি দেওয়া হয়েছে আর্টিকেল 27 থেকে আর্টিকেল 44 পর্যন্ত, এবং এই অধিকারগুলি হচ্ছে মানুষের মৌলিক অধিকার। কারণ আমরা দেখব যে সংবিধান কতগুলো মৌলিক অধিকারের কথা বলছে। মৌলিক অধিকারগুলো সবই মানবাধিকার, তবে এগুলোকে মৌলিক অধিকার বলার কারণ হলো যেহেতু সংবিধান দেশের সর্বোচ্চ আইন বা মৌলিক আইন, এবং ওই সংবিধানে সংযোজিত অধিকারগুলো মৌলিক আইনের অংশ, এবং এদেরকে বিশেষ সাংবিধানিক প্রক্রিয়ার লক্ষ্য করা হয়। এদেরকে পরিবর্তন করতে হলে স্বয়ং সংবিধানকে সংশোধন করতে হয়। সংবিধান পরিষ্কারভাবে বলে দিয়েছে আর্টিকেল 27 থেকে আর্টিকেল 44 পর্যন্ত এই 18টি হচ্ছে মৌলিক অধিকার। এক এক দেশে মৌলিক অধিকার এক এক রকম হতে পারে, কিন্তু মানবাধিকার এবং মৌলিক অধিকারের মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য বিদ্যমান। সকল মৌলিক অধিকারই কিন্তু মানবাধিকার, কিন্তু সকল মানবাধিকার মৌলিক অধিকার নয়। কেননা মানবাধিকার হচ্ছে ওই বিষয়টাই যেটা হচ্ছে কি একটা মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করার সাথে সাথে তার কিছু মানুষ হিসেবে তার কিছু অ্যাজ এ হিউম্যান বিং পৃথিবীতে বেঁচে থাকার জন্য কিছু অধিকারের সৃষ্টি হয়, সেগুলি হচ্ছে মূলত মানবাধিকার। আবার মৌলিক অধিকার হচ্ছে মানবাধিকারের কিছু অধিকারকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া আছে, যেগুলা স্বীকৃতি স্বয়ং সংবিধান দিয়ে থাকে, সেগুলি হচ্ছে মৌলিক অধিকার। আচ্ছা, বাংলাদেশ সংবিধানে 18টি মৌলিক অধিকার সন্নিবেশ করা হয়েছে অনুচ্ছেদ 27 থেকে 44 পর্যন্ত। এই 18টি অধিকারের প্রকৃতি ও ভোগের নিশ্চয়তা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এগুলো সবই মৌলিক অধিকার। 18টি মৌলিক অধিকারকে আমরা প্রথমত দুভাগে ভাগ করা যায়। রাষ্ট্রে অবস্থানরত নাগরিক ও বিদেশি উভয়ে ভোগ করতে পারে এরকম মৌলিক অধিকার হচ্ছে 6টি। এই যে বাংলাদেশ সংবিধানে 18টা মৌলিক অধিকারের কথা বলছে, এখানে কিন্তু কিছুটা মৌলিক অধিকারের মধ্যে ভাগ আছে। কিছু অধিকার আছে যেটা বাংলাদেশের নাগরিকও ভোগ করতে পারবে, আবার বাংলাদেশে বসবাসরত অন্যান্য দেশের নাগরিকও ভোগ করতে পারবে। আবার কিছু নাগরিক অধিকার আছে যেটা সংবিধান শুধুমাত্র অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ, শুধুমাত্র বাংলাদেশের নাগরিকদের জন্যই
এই অধিকারটা স্বীকৃতি দিয়েছে। এই অধিকারগুলো শুধুমাত্র বাংলাদেশের নাগরিক ভোগ করতে পারে। তো এখানে 6টা মৌলিক অধিকারের কথা বলা আছে। যে 6টা মৌলিক অধিকার হচ্ছে কি, যে শুধুমাত্র বাংলাদেশের নাগরিকরা নয়, এই অধিকারগুলো বাংলাদেশের বসবাসরত অন্যান্য দেশের নাগরিকরা ভোগ করতে পারে। চলুন আমরা সেই 6টা মৌলিক অধিকারটা একটু লক্ষ্য করি। যেমন এইখানে যে অধিকারটা বলা আছে, বাংলাদেশ সংবিধানে 18টি মৌলিক অধিকার আছে। তোর মধ্যে 6টি মৌলিক অধিকার হচ্ছে রাষ্ট্রে অবস্থানরত নাগরিক ও বিদেশি উভয়ে ভোগ করতে পারে। সেই 6টি মৌলিক অধিকার কি? জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার, অনুচ্ছেদ 32, আর্টিকেল 32-তে বলছে, যেটা লাইফের সিকিউরিটির কথা। এটা হচ্ছে কি, জীবন এবং ব্যক্তি স্বাধীনতার কথা বলছে। আপনার জীবন রক্ষার যে স্বাধীনতাটা, প্রোটেক্ট টু লাইফ, সিকিউরিটি ফর লাইফ, এই অধিকারটা বাংলাদেশের নাগরিকও ভোগ করতে পারবে। আবার বাংলাদেশে বসবাসরত বিদেশের নাগরিকও ভোগ করতে পারবে। এটা বলা আছে আর্টিকেল 32-তে। আচ্ছা, গ্রেফতার ও আটক সম্পর্কে রক্ষা কবচ, অনুচ্ছেদ 33, আর্টিকেল 33-তে যেটা বলছে, গ্রেফতার এবং আটক সম্পর্কে রক্ষা কবচ। আমরা জানি যে বাংলাদেশ সংবিধানে পরিষ্কারভাবে উল্লেখ আছে, কোনো নাগরিককে গ্রেফতার করলে তাকে কি করতে হবে? 24 ঘন্টার মধ্যে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের নিকট তাকে সুপর্দ করতে হবে। ওই ম্যাজিস্ট্রেট সুনির্দিষ্ট কারণগুলো বিশ্লেষণ করে দেখবেন ওই আটককৃত ব্যক্তিকে জেল হাজতে প্রেরণ করা যাবে নাকি তাকে জামিনে মুক্তি দেওয়া যাবে। তো এই যে আর্টিকেল 33-তে যেটা বলল, গ্রেফতার এবং আটক সম্পর্কে রক্ষা কবচ, এই অধিকারটা শুধুমাত্র বাংলাদেশের নাগরিক নয়, বাংলাদেশে বসবাসরত, বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকগণও কি করতে পারেন? এটা ভোগ করতে পারেন। এই আর্টিকেল 33 দ্বারা এই যে গ্রেফতার আটক সম্পর্কে যে রক্ষা কথা বলা হয়েছে, এটা কি করতে পারবে? এটা দেশি নাগরিকগণও, বাংলাদেশের নাগরিকগণও ভোগ করতে পারবেন। পাশাপাশি বাংলাদেশে বসবাসরত বিদেশি নাগরিকগণও কি করতে পারেন? এই অধিকারটা রক্ষা করতে পারেন, এই অধিকারটা ভোগ করতে পারেন। তারপর আর্টিকেল 34, আর্টিকেল 34-এ বলছে যে জবরদস্তি শ্রম নিষিদ্ধ করা, জবরদস্তি শ্রম নিষিদ্ধ করা। জবরদস্তি শ্রম সম্পর্কে কি বুঝি আমরা? জবরদস্তিমূলক শ্রমটা কি? আমরা মধ্যযুগীয় বর্বর যুগের দাস প্রথা সম্পর্কে সবাই অবগত আছে, যে সময়টাতে জোরপূর্বক কাউকে শ্রমিকে পরিণত করা হইতো, জোরপূর্বক কাউকে আটকে রেখে তার ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে বাধ্য করা হতো, জোরপূর্বক কাউকে দাসে রূপান্তর করা হইতো। এমনকি আফ্রিকা থেকে আপনারা জানেন যে অনেক লোকজনকে, সাদা চামড়ার লোকজন, বিশেষ করে ইউরোপিয়ানরা, আমেরিকানরা, তারা কালো চামড়ার লোকদেরকে কি করতো? জোর করে জাহাজে তুলে নিয়ে তারা ওই দেশে দাস হিসেবে বিক্রি করে দিত। এমনকি আরব দেশে, বিশেষ করে মিডল ইস্টে, সৌদি আরব কিংবা বিশ্বের যে আরব বিশ্ব আছে, ওইখানে একটা সময় কি ছিল? দাস প্রথা ছিল। দাসদেরকে কি করা হতো? যুগের পর যুগ তাদেরকে ইচ্ছার বিরুদ্ধে শ্রমিক হিসেবে তাদেরকে কাজ করানো হতো। এই যে হচ্ছে আপনার জবরদস্তিমূলক শ্রম, এই প্রথাটা, এটা কিন্তু আধুনিক যুগেও অনেক দেশেই জবরদস্তিমূলক শ্রম লক্ষ্য করা যায়। যেমন আমরা প্রায় পত্রিকাতে দেখি, কিছুদিন আগেও প্রথমত একটা নিউজ হয়েছিল, সাভারে, ঢাকার নিকটস্থ সাভারে একটা ইটের ভাটায় কিছু লোককে শেকল দিয়ে বেঁধে ওইখানে শ্রমিক হিসেবে কাজের জন্য নিয়োজিত করা হয়েছিল তার ইচ্ছার বিরুদ্ধে। এটাই হচ্ছে কিন্তু জবরদস্তিমূলক শ্রম। এই যে জবরদস্তিমূলক শ্রমটা, এটা বাংলাদেশ সংবিধান নিষিদ্ধ করেছে। নিষিদ্ধ করেছে যে কাউকে তার ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে বাধ্য করা যাবে না। বাংলাদেশে সাংবিধানিকভাবে এবং বিভিন্ন আইন দ্বারা এই যে শ্রমের নীতিমালা প্রণয়ন করা হয়েছে,
শ্রমিক নিয়োগ ক্ষেত্রে কিছু নীতিমালা আছে, এবং সেটা হোক গার্মেন্টস ক্ষেত্রে শ্রমিক নিয়োগ হোক, যে কোনো ক্ষেত্রে শ্রমিক নিয়োগ, তার কিন্তু সুনির্দিষ্ট নীতিমালা আছে। কয় ঘন্টা আপনি একজন শ্রমিককে কাজ করাবেন তার সুনির্দিষ্ট নীতিমালা সরকার সাংবিধানিকভাবে বেঁধে দিয়েছে। এই আমাদের আর্টিকেল, বাংলাদেশ সংবিধানের আর্টিকেল 34 এটাই বলছে যে জবরদস্তিমূলক শ্রম নিষিদ্ধ করে দিয়েছে। এটা হচ্ছে কি, এটা একটা মানুষের মৌলিক অধিকার। কারো ইচ্ছার বিরুদ্ধে তাকে আটকে রেখে জবরদস্তি করে জোর করে তাকে শ্রমিক হিসেবে আটকে রাখা যাবে না, তাকে কাজ করতে বাধ্য করা যাবে না। এটাই আর্টিকেল 34 এর মূল বক্তব্য। তারপর বলছে আর্টিকেল 35 বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ। আর্টিকেল 35 যেটা বলছে যে বিচার এবং দণ্ড সম্পর্কে কিছু নীতিমালা প্রণয়ন করছে। বিচার প্রক্রিয়াটা কিভাবে হবে, দণ্ড দেওয়ার প্রক্রিয়াটা কিভাবে হবে। একজন মানুষকে আপনি মানুষের বিরুদ্ধে যখন মামলা হবে, তাকে যখন আইনের মুখোমুখি দাঁড় করানো হবে, তাকে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে বিচারের প্রক্রিয়ায়। একজন দোষী মানুষ, তার বিরুদ্ধে একটা মামলা হইলে তাকে তার আইনজীবীর দ্বারা আইনের আশ্রয় লাভের সুযোগ দিতে হবে। কাউকে বিনা বিচারে তাকে কোনো সাজা প্রদান করা যাবে না। এই আর্টিকেল 35 দ্বারা এটাই বলছে যে বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ। কিছু কিছু বিষয় আছে যেটা একজন মানুষ যে কোনো মামলার আসামি সে হইতে পারে, এটা কোনো অসম্ভব কোনো কিছু না। কিন্তু এই আসামি হলেই তাকে দোষী হিসেবে সাব্যস্ত করা যাবে না, তাকে আইনের আশ্রয় লাভের সুযোগটা দিতে হবে। তাকে ল অনুযায়ী কোর্টে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে তাকে কি করতে হবে, বিচার করে তাকে দোষী সাব্যস্ত করতে হবে। আদারওয়াইজ তাকে দোষী বলা যাবে না। এই আর্টিকেল 35 দ্বারা এটাই বলছে যে বিচার প্রক্রিয়াটা কিভাবে হবে, দণ্ডটা কিভাবে দিবেন তাকে। একজন বিচারক একজন আসামিকে কখন দণ্ড দিতে পারবেন, দণ্ড দেওয়ার মানদণ্ডটা কি হবে। তারপর আর্টিকেল 41 ধর্মীয় স্বাধীনতা। আমরা জানি যে ধর্মীয় স্বাধীনতাটা কি। এখন যদি আমরা প্রশ্ন করি ধর্মীয় স্বাধীনতা বলতে কি বোঝায়, আর্টিকেল 41 বলে দিল যে ধর্মীয় স্বাধীনতা, লিবার্টি ফর রিলিজিয়ন। এবং ধর্মীয় স্বাধীনতাটা হচ্ছে এটাই যেটা বাংলাদেশ সংবিধান বলে দিয়েছে পরিষ্কারভাবে যে আমাদের এই দেশ স্বাধীন দেশ, এইখানে আপনার মুসলমান থাকবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে যে ধর্মেরই হোক না কেন তার নিজস্ব ধর্ম পালনের স্বাধীনতা থাকবে। মুসলমান যেমন মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে, হিন্দুরা মন্দিরে গিয়ে পূজা করতে পারবে, খ্রিস্টানরা গির্জায় যেতে পারবে, বৌদ্ধরা পেগুড়ায় যেতে পারবে। ধর্মীয় স্বাধীনতাটা হচ্ছে এটাই যে জোর করে কাউকে ধর্মান্তরিত করা যাবে না। একজন হিন্দু লোক তাকে জোর করে বাধ্য করা যাবে না যে তুমি মুসলিম হও, একজন মুসলিম লোক তাকে জোর করে বাধ্য করা যাবে না যে তুমি খ্রিস্টান হও। ধর্ম হচ্ছে যার যার মন মানসিকতার ব্যাপার, যার যার বিশ্বাস। যে যে ধর্মে বিশ্বাস করে সে তার ওই ধর্মের অনুসারী হয়ে ওই ধর্ম অনুযায়ী সে কী করবে, ওই ধর্মটাকে পালন করবে। বাংলাদেশ সংবিধানে ধর্মীয় স্বাধীনতা বলতে এই জিনিসটাকে ক্লিয়ারলি বোঝাচ্ছে যে ধর্মের ব্যাপারে কাউকে কোনো রকম এনফোর্স করা যাবে না, বাই ফোর্স কাউকে বাধ্য করা যাবে না যে তুমি এই ধর্মে আসো, এই ধর্ম তুমি পালন করো। এই জন্য আমাদের সংবিধানে মৌলিক অধিকারের মধ্যে এই জিনিসটাকে সন্নিবেশিত করা হয়েছে। শুধুমাত্র বাংলাদেশের নাগরিকদের ক্ষেত্রে কিন্তু ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয় নাই। আমাদের সংবিধান বলছে যে এদেশে বসবাসরত বাইরের কোনো দেশের বিদেশি নাগরিককেও ধর্মের ব্যাপারে স্বাধীনতা দেওয়া হয়েছে। বিদেশের কোনো লোকও যদি এদেশে বসবাস করে, সে যদি ভিন্ন ধর্মী হয়, সে তার ধর্মটা পালন করার যথাযথ অধিকার তার থাকবে। উনি যে ধর্মেরই হন না কেন, যে দেশেরই হন না কেন, উনি যে ধর্মের অনুসারী, উনি সেই ধর্ম অনুযায়ী কী করবেন, ধর্মটা পালন করবে। এই ব্যাপারে তাকে কি করা যাবে না, কোনো ধরনের জোর জবরদস্তি করা যাবে না, বাই ফোর্স তাকে অন্য ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে ওই ধর্ম ত্যাগ করে আবার অন্য নতুন ধর্ম গ্রহণ করার জন্য তাকে কি করা যাবে না, কোনো ফোর্স করা যাবে না। এটাই বলছে আর্টিকেল 41-এ অনুচ্ছেদ 41-এ বলছে যে ধর্মীয় স্বাধীনতার ব্যাপারে, ধর্মের ব্যাপারে কোনো ধরনের বাড়াবাড়ি করা
যাবে না। তারপর আছে যে সাংবিধানিক প্রতিকার পাওয়ার অধিকার, অনুচ্ছেদ 44 আর্টিকেল 44 বলছে যে সাংবিধানিকভাবে যে প্রতিকার পাওয়ার অধিকার। এই 6টা অধিকার হচ্ছে কি মৌলিক অধিকার। মৌলিক অধিকার তো আমাদের টোটাল 18টা, আর্টিকেল 27 থেকে আর্টিকেল 44 পর্যন্ত বলছে যে মৌলিক অধিকারের কথা। বাংলাদেশ সংবিধানে যে 18টা মৌলিক অধিকার আছে, এই টোটাল 18টা মৌলিক অধিকার হচ্ছে কি বাংলাদেশ সংবিধান দ্বারা স্বীকৃত। তার মধ্যে এই যে আর্টিকেলগুলো বললাম, 6টা আর্টিকেলের কথা বললাম, এই আর্টিকেলগুলো কি? এই আর্টিকেলগুলোর মধ্যে বলা আছে যে বাংলাদেশের নাগরিক এবং বিদেশের নাগরিকও যারা বাংলাদেশে অবস্থান করে, বসবাস করে বিভিন্ন কারণে, তারাও এই 6টা নাগরিক অধিকার, এই 6টা মৌলিক অধিকার ভোগ করতে পারে। বাংলাদেশ সংবিধান এই 6টা মৌলিক অধিকারকে কি করছে? আমাদের দেশের জন্য, দেশের নাগরিকদের জন্য এই 6টা নাগরিক অধিকার, মৌলিক অধিকার সন্নিবেশিত করছে, নিশ্চয়তা দিয়েছে যে বাংলাদেশে বসবাসরত নাগরিকরা এটা তো ভোগ করবেই, বাংলাদেশের সিটিজেনরা। আবার বাইরের দেশে বিভিন্ন বিদেশিরা যারা বাংলাদেশে বিভিন্ন সময় আসেন, চাকরির সুবাদে, ভ্রমণের সুবাদে যারা বসবাস করেন, ওনারাও কি করতে পারবেন? এই 6টা মৌলিক অধিকার তারা ভোগ করতে পারবেন। তাহলে 18টা মৌলিক অধিকারের মধ্যে 6টা মৌলিক অধিকার হচ্ছে কি, যেটা দেশের বাংলাদেশের নাগরিকরাও ভোগ করতে পারবেন, আবার বাংলাদেশে বসবাসরত বিদেশের নাগরিকরাও কি এটা ভোগ করতে পারবেন। তাহলে ক্লিয়ার হইল আমাদের মৌলিক অধিকারের প্রথম একটা ভাগের কথা, যে শুধুমাত্র মৌলিক অধিকারটা বাংলাদেশের নাগরিকের জন্যই বাংলাদেশ সংবিধান স্বীকৃতি দেয় না। এখানে বিদেশের নাগরিকের জন্য কি আছে? এই সাংবিধানিক অধিকারটা, মৌলিক অধিকারটা এনজয় করা, ভোগ করা নিশ্চয়তা বাংলাদেশ সংবিধান দিয়েছে। আমরা তো মৌলিক অধিকারের প্রথম আলোচনাতেই একটা জিনিস ক্লিয়ার হলো যে মৌলিক অধিকার হচ্ছে কি, কতিপয় কিছু নাগরিক অধিকার, যেটা একজন নাগরিকের চলাফেরার জন্য, বেঁচে থাকার জন্য একান্ত আবশ্যক। এটা হচ্ছে নাগরিক অধিকার। আর মৌলিক অধিকারটা হচ্ছে কি, একজন নাগরিকের কতিপয় অধিকার, যে অধিকারগুলো দেশের সংবিধান নিশ্চয়তা দিচ্ছে, সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, সেগুলো হচ্ছে কি মৌলিক অধিকার। এই মৌলিক অধিকারগুলো বাংলাদেশ সংবিধানের আর্টিকেল 27 থেকে আর্টিকেল 44 পর্যন্ত বিশদভাবে আলোচনা করা আছে। এবং আবার তারা এখানে কি করছে, সাংবিধানিকভাবে ভাগ করে দিয়েছে কিছু মৌলিক অধিকার। যেমন হচ্ছে কি, কিছু মৌলিক অধিকার শুধুমাত্র বাংলাদেশের যারা নাগরিক তারা ভোগ করবে, আর কিছু মৌলিক অধিকার হচ্ছে কি যারা বাংলাদেশের নাগরিকও ভোগ করবে, আবার বিদেশের নাগরিক যারা বাংলাদেশে বিভিন্ন কারণে অবস্থানরত, বাংলাদেশে যারা বিভিন্ন কারণে বসবাস করে, তারাও এই মৌলিক অধিকারটা কি করতে পারে? ভোগ করতে পারে। এখানে আমরা 6টা মৌলিক অধিকারের কথা বললাম, যেটা দেশের নাগরিকও ভোগ করবে, আবার বাংলাদেশে অবস্থানরত দেশের বাইরে লোকজনও এই অধিকারটা ভোগ করতে পারে। এখন আসেন আমরা দেখি যে মৌলিক অধিকার তো আমরা বলছিলাম 18টা, তো 6টা মৌলিক অধিকার শুধুমাত্র বাংলাদেশের নাগরিকও ভোগ করবে এবং বিদেশের নাগরিকও ভোগ করবে। বাকি রইল আরো 12টা মৌলিক অধিকার। এই 12টা মৌলিক অধিকার কারা ভোগ করবে? এই 12টা মৌলিক অধিকার সম্পর্কে বাংলাদেশ সংবিধানে বলা আছে যে শুধুমাত্র বাংলাদেশের নাগরিক ভোগ করতে পারে এরূপ মৌলিক অধিকার 12টি। এই যে অবশিষ্ট 12টি মৌলিক অধিকার আছে, এটা শুধুমাত্র বাংলাদেশের নাগরিকরা ভোগ করবে, অনলি ফর সিটিজেন অফ দ্য বাংলাদেশ। এই বাংলাদেশের সিটিজেনরা শুধুমাত্র 12টা অবশিষ্ট মৌলিক অধিকার ভোগ করতে পারে। এই মৌলিক অধিকারগুলো কি কি? যে 12টা মৌলিক অধিকার বাংলাদেশের নাগরিকরা শুধুমাত্র ভোগ করবে, এটা হচ্ছে আর্টিকেল 27, আর্টিকেল 28, আর্টিকেল 29, আর্টিকেল 30, আর্টিকেল 31, আর্টিকেল 36, আর্টিকেল 37, আর্টিকেল 38, আর্টিকেল 39, আর্টিকেল 40, 42 এবং 43। এই 12টা মৌলিক অধিকার অনলি ফর দ্য সিটিজেন অফ বাংলাদেশ,
শুধুমাত্র বাংলাদেশের নাগরিকগণ এই 12টা মৌলিক অধিকার ভোগ করতে পারবেন। এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু হচ্ছে মূলত মৌলিক অধিকার এবং মানবাধিকারের মধ্যে পার্থক্য। সকল মৌলিক অধিকার কিন্তু মানবাধিকারের মধ্যে পড়ে, কিন্তু সকল মানবাধিকার মৌলিক অধিকার নয়। এখন এই যে 12টা মৌলিক অধিকার সংবিধান বাংলাদেশের নাগরিকদের জন্য শুধুমাত্র স্বীকৃতি দিয়েছে, এগুলো আমরা একটু দেখি। যেমন আর্টিকেল 27, আইনের দৃষ্টিতে সমতা, ইকুয়ালিটি বিফোর ল। এই যে আইনের দৃষ্টিতে যে সমতাটা, এটার কিন্তু অনেক বড় ধরনের ব্যাখ্যা আছে। এটা যদি আমরা বিশ্লেষণ করি, এটার পরিধি অনেক ব্যাপকভাবে বিস্তৃত। ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়ালিটি ইন দ্য আই অফ ল। এটা কিন্তু আবার যে রুল অফ ল আছে, এই রুল অফ লটাকে এভিডেন্সের যে ডেফিনিশন, এই রুল অফ ল এর সাথে কিন্তু এই ইকুয়ালিটি বিফোর ল এটা কিন্তু পড়ে যায়। এই যে আইনের দৃষ্টিতে সমতা, ও আর্টিকেল 27 বলছে। এই আইনের দৃষ্টিতে সমতা বলতে আমরা কি বুঝি? আমরা যদি আর্টিকেল 27টা বিশ্লেষণ করি, ইকুয়ালিটি বিফোর ল, আইনের দৃষ্টিতে যে সমতাটা, সেটা হচ্ছে কি, বাংলাদেশের সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান। অল অফ দ্য সিটিজেন অফ বাংলাদেশ আর ইকুয়ালিটি বিফোর ল, বাংলাদেশের সকল নাগরিক হচ্ছে কি আইনের দৃষ্টিতে সমান। আইনের অধিকার লাভ করার যে ক্ষমতাটা, এটা বাংলাদেশের সকল নাগরিকের থাকবে। এখানে একজন ব্যবসায়ী কোটিপতি লোক যেমন আইনের দৃষ্টিতে তার যে অবস্থান, আর একজন স্বল্প আয়ের মানুষ, একজন অসহায় গরিব মানুষও এজ এ সিটিজেন অফ বাংলাদেশ, তাই কিন্তু সেমভাবে আইনের আশ্রয় লাভের বা আইনের দৃষ্টিতে উনিও কিন্তু একই দৃষ্টিতে উনি এজ এ সিটিজেন অফ বাংলাদেশ। একজন হাজারো কোটি টাকার মালিকও বাংলাদেশের নাগরিক, একজন গরিব লোকও বাংলাদেশের নাগরিক। দ্যাট ইজ দ্য ইকুয়ালিটি বিফোর ল। তাকে দেখতে হবে যে উনি বাংলাদেশের নাগরিক কি না। ওনার কোনো প্রবলেম হলে উনি এজ এ সিটিজেন অফ বাংলাদেশ উনি যেমন আইনের আশ্রয় নিতে পারেন, একজন অনেক কি বলে বড় শিল্পপতিও উনিও আইনের আশ্রয় নিতে পারেন। এক্ষেত্রে আইন দুজনকে এক চোখে দেখবে, একজনের জন্য স্পেশাল ল আর একজনের জন্য অর্ডিনারি ল এটা থাকবে না। একই আইনে আমাদের বিচার হবে। আমাদের বাংলাদেশের সিটিজেনের জন্য সকলের জন্য কিন্তু একটাই কোড, পেনাল কোডের যে ধারাগুলো আছে, আপনি যদি মার্ডার করেন আপনার জন্য 302, আবার অনেক বড় মাপের একজন ব্যবসায়ী উনি যদি মার্ডার করেন, খুন করেন, ওনার জন্য কিন্তু সেকশন 302, ওনার জন্য কিন্তু স্পেশালি আরেকটা ল নাই, আরেকটা সেকশন নাই। এটাই হচ্ছে কি আইনের দৃষ্টিতে সমতা, আইনের দৃষ্টিতে সমান, ইকুয়ালিটি বিফোর ল। আর্টিকেল 27 দ্বারা এই জিনিসটাই বাংলাদেশ সংবিধান নিশ্চিত করেছে যে বাংলাদেশের সকল নাগরিক সমান। আপনি যেমন বাংলাদেশের নাগরিক হিসেবে একটা ভোট দিতে পারবেন, আরেকজন অনেক বড় মাপের অনেক বড় শিক্ষিত লোক, অনেক পয়সাওয়ালা লোক, ওনারও কিন্তু ভোটের অধিকার একটাই, ওনার কিন্তু ভোটের অধিকার একটাই। ভোট কিন্তু আপনি এজ এ সিটিজেন অফ বাংলাদেশ আপনি একটা দিতে পারবেন, অনেক বড় মাপের লোক উনিও ভোট একটাই দিতে পারবে। এটাই কিন্তু বাংলাদেশ আর্টিকেল 27 অফ দ্য বাংলাদেশ কনস্টিটিউশন, আর্টিকেল 27 অফ দ্য বাংলাদেশ কনস্টিটিউশন এটাই বলছে যে আইনের দৃষ্টিতে সমতা। আইন প্রত্যেক নাগরিককে একই দৃষ্টিতে দেখবে, আইন এক একজনের জন্য এক এক রকম থাকবে না। এখন আমরা দেখি আর্টিকেল 27 তো গেল, এখন আর্টিকেল 29 সরকারি নিয়োগ লাভের সুযোগ সমতা, সরকারি নিয়োগ লাভের সুযোগের সমতা, এটা বলছে আর্টিকেল 29। এই যে সরকারি নিয়োগ লাভের যে সমতাটা, এটা বলতে আপনি কি বুঝেন? বাংলাদেশ সংবিধান বলছে যে সরকারি নিয়োগ লাভের সমতা। এই আর্টিকেল 29 দ্বারা বলছে যে গভর্নমেন্ট সার্কুলার আসে, সে ফর এক্সাম্পল বিসিএস ক্যাডার, আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে বিসিএস সার্কুলার আসলে আপনি ওইখানে সাবমিট করতে পারবেন, কিন্তু আরেকজনকে আপনি বাধা দিতে পারবেন না। অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ আপনি যে কোনো গভর্নমেন্ট সার্কুলার আসলে পরে, সরকারি চাকরি নিয়োগ আসলে পরে আপনার যোগ্যতা অনুসারে আপনি চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এটা আপনি যেমন করতে পারবেন, আরেকজন গরিব লোকের ছেলেও করতে পারবেন, আরেকজন ধনী লোকের ছেলেও করতে পারবেন। ওই ক্ষেত্রে
শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে হবে ওই নিয়োগের ক্যাটাগরিটা, অন্য কোনো ডিসক্রিমিনেশন এখানে আসবে না। ধর্মীয় ভিত্তিতে আসবে না। একজন হিন্দু লোকও সে যদি বাংলাদেশের নাগরিক হয় সরকারি চাকরির জন্য সে কী করতে পারবে, নিয়োগটা দিতে পারবে, ওই নিয়োগে সে কী করতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে। আর একজন মুসলমান লোক সেও পারবে। এখানে ধর্মের ভিত্তিতে, অর্থের ভিত্তিতে কোনো বিভাজন আসবে না। এখানে যোগ্যতাটা কোয়ালিফাইড হবে কিসের ভিত্তিতে, কোয়ালিটি, কোয়ান্টিটি, কোয়ালিফাইড ডিগ্রি, আপনার সার্টিফিকেট আছে কিনা, আপনি স্নাতক অর্জন করছেন কিনা, যে চাকরিতে যে কোয়ালিফিকেশন লাগবে ওই কোয়ালিফিকেশনটা আপনার আছে কি না, এটার ভিত্তিতে হবে কি আপনার এই যে কি বলে সরকারি চাকরির নিয়োগের ক্ষেত্রে সমঝোতাটা, সুযোগের সমতাটা। যে কোনো নাগরিক, আপনি বাংলাদেশের যদি নাগরিক হন, একটা সরকারি সার্কুলার আসলো, একটা গভর্নমেন্ট নিয়োগ আসলো, সরকারি এই নিয়োগে চাকরি প্রাপ্তির সুযোগটা অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ হিসেবে বিবেচ্য বিষয় হবে যে আপনি দেশের নাগরিক কিনা। এখানে যে কোনো ধর্মের লোক বাংলাদেশের নাগরিক হলে সে অ্যাপ্লাই করতে পারবে, সে যে কোনো বর্ণেরই হোক, কালো সাদা যাই হোক, এই ধর্ম বর্ণ কোনো বৈষম্য থাকবে না। বাংলাদেশের নাগরিক হিসেবে সে এই চাকরির ক্ষেত্রে নিয়োগের এই যে অধিকারটা সে ভোগ করবে। তাহলে আর্টিকেল 29 গেল সরকারি নিয়োগ লাভের সুযোগের সমতা। তারপর আর্টিকেল 30 বলছে বিদেশি ক্রেতা প্রবৃত্তি গ্রহণ নিষিদ্ধ করুন। আর্টিকেল 30 যেটা বলে এটা হচ্ছে কি, বিদেশ থেকে অনেক সময় আপনি অনেক ডিগ্রি, অনেক উপাধি, অনেক খেতাব গ্রহণ করবেন, ওই ক্ষেত্রে রাষ্ট্রের অনুমতির প্রয়োজন আছে। তারপর আছে আইনের আশ্রয় লাভের অধিকার, আর্টিকেল 31। আর্টিকেল 31 বলছে যে আইনের আশ্রয় লাভের যে অধিকারটা, আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে যে কোনো অপরাধে যদি আপনি অভিযুক্ত হন সেক্ষেত্রে আপনাকে আইনের আশ্রয় নেওয়ার সুযোগ দিতে হবে, সেলফ ডিফেন্স নেওয়ার সুযোগ দিতে হবে। আপনাকে কোর্টে বিচারাঙ্গনে আপনার অধিকারটুকু আপনার আইনজীবী নিয়োগের মাধ্যমে হোক আর ব্যক্তিগতভাবেই হোক আপনাকে এই অধিকারটুকু দিতে হবে, বিচারের সুযোগ দিতে হবে। আত্মপক্ষ সমর্থনে একতরফাভাবে আপনাকে কী করা যাবে না, পানিশমেন্ট দেওয়া যাবে না। আপনি যে অপরাধী হোক, আপনাকে পুলিশ অ্যারেস্ট করলে আপনাকে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের নিকট সুপর্দ করবে, ওইখানে আপনার বিচার হবে। আপনি আত্মপক্ষ সমর্থন নিয়ে আপনার নির্দোষ প্রমাণের সুযোগটুকু আপনাকে দিয়ে বিচার করতে হবে। তারপর বলছে কি আর্টিকেল 32 জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষণ। আপনার জীবন এবং ব্যক্তিগত কিছু স্বাধীনতা আছে, এই স্বাধীনতাটুকু রক্ষা করার অধিকার বাংলাদেশ সংবিধান আপনাকে দিয়েছে। বাংলাদেশ সংবিধান আর্টিকেল 32-তে ক্লিয়ারলি এই জিনিসটা বলছে যে একজন মানুষ তার জীবন রক্ষা করার এবং ব্যক্তিগত স্বাধীনতা অর্জন করার সুযোগটা তার আছে। তারপর আর্টিকেল 33-তে বলছে গ্রেফতার আটক সম্পর্কে রক্ষা কবচ। এই যে আসামি বিভিন্ন ক্ষেত্রে অ্যারেস্ট হয়, সংবিধানে পরিষ্কারভাবে উল্লেখ আছে যে 24 আওয়ার্সের মধ্যে তাকে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের নিকট সুপর্দ করতে হবে। থানা, র্যাব, বিডিআর যে কোনো বাহিনী একজন আসামিকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অথবা সন্দেহ করে তাকে অ্যারেস্ট করে, কিন্তু এই অ্যারেস্ট করার পরে তাকে ওইখানে আটকে রাখার কোনো অধিকার নাই। তাকে কী করতে হবে, তাকে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের নিকট সুপর্দ করতে হবে। ম্যাজিস্ট্রেট বিবেচনা করবেন, সার্বিক পরিবেশ পরিস্থিতি বিবেচনা করেন যে উনি কি তাকে কি আটকে রাখা যাবে জেল হাজতে নাকি জামিন দেওয়া যাবে। এটা হচ্ছে কি গ্রেফতার এবং আটক সম্পর্কে রক্ষা কবচ। এটা বলছে আর্টিকেল 33-তে। জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ আর্টিকেল 34। জোর করে কাউকে কি করা যাবে না, শ্রমিক হিসেবে তাকে আটকে রাখা যাবে না, তাকে বাধ্য করা যাবে না। এটা আর্টিকেল 34। আর্টিকেল 35 বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষা কবচ। বিচারের প্রক্রিয়াটা কিভাবে হবে, একজন মানুষকে যদি অভিযুক্ত করা হয় তাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। বিনা বিচারে কাউকে আটকে রাখা যাবে না, কাউকে দোষী সাব্যস্ত করা যাবে না। সে যেই হোক তাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে এজ এ সিটিজেন অফ বাংলাদেশ। এটা প্রত্যেকটা নাগরিকের মৌলিক অধিকার। তারপর বলছে যে আর্টিকেল 36 চলাফেরার স্বাধীনতা, ফ্রিডম অফ মুভমেন্ট। এটা বাংলাদেশ সংবিধানে আর্টিকেল 36-এ বলা আছে একজন নাগরিক স্বাধীনভাবে
চলাফেরা করতে পারবে, তার সে স্বাধীনতা আছে, তার চলাফেরার মধ্যে কোনো বাধা সৃষ্টি করা যাবে না। এটা আর্টিকেল 36, ফ্রিডম অফ মুভমেন্ট। সমাবেশের স্বাধীনতা, আর্টিকেল 37, সমাবেশের স্বাধীনতা, দ্যাট ইজ একজন মানুষ সভা সমিতি মিটিং মিছিল ইত্যাদি সে করতে পারবে। একজন স্বাধীন দেশের নাগরিক হিসাবে সে যে কোনো সময় প্রতিবাদ সমাবেশ আইন মান্য করে কিংবা একটা সমিতি গঠন করা, একটা মিছিল করা, মিটিং করা, এটা তার নাগরিক অধিকার। এই অধিকারের মধ্যে হস্তক্ষেপ করা যাবে না। আর্টিকেল 38, সংগঠনের স্বাধীনতা। যে কোনো নাগরিকের একটা অধিকার আছে যে সেটা সভা সমিতি সংগঠন কিংবা পলিটিক্যাল পার্টি ইত্যাদি সে গঠন করতে পারে। তারপর বলছে যে চিন্তা ও বিবেকের স্বাধীনতা, আর্টিকেল 39, আপনি একজন স্বাধীন মানুষ হিসেবে যে কোনো বিষয় নিয়ে ভাবতে পারেন, আপনার মনের ভাব লিখে অথবা বলে প্রকাশ করতে পারেন, আপনার চিন্তা শক্তিটাকে আপনি প্রয়োগ করতে পারেন, আপনি অনলাইনে লিখতে পারেন, আপনি ব্লগে লিখতে পারেন, আপনি যে কোনো আর্টিকেল লিখতে পারেন, পত্রিকাতে লিখতে পারেন, আপনি আপনার চিন্তা চেতনার যে অভিব্যক্তি, যে মনের ভাব, এটা আপনি কি করতে পারেন, আপনি প্রকাশ করতেই পারেন, এটা সাংবিধানিক অধিকার। তারপর পেশা ও বৃত্তির স্বাধীনতা, আর্টিকেল 40, আপনি যে কোনো পেশায় নিয়োজিত হতে পারেন যেটা আইন দ্বারা স্বীকৃত, যেটা বেআইনি নয়। আইনে যে কোনো পেশা আপনি কী করতে পারেন, আপনি নিজেকে নিয়োজিত করতে পারেন। তারপর বলছে ধর্মীয় স্বাধীনতা, ফ্রিডম অফ রিলিজিয়ন, ধর্মের স্বাধীনতা, আর্টিকেল 41। এইখানে স্বাধীন বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান যে কোনো ধর্মের বর্ণের লোক বসবাস করবে। এখানে ধর্মের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করা যাবে না। স্বাধীনভাবে একটা মানুষ তার চিন্তা চেতনার বিকাশ ঘটাবে, সে যে ধর্মের অনুসারী ওই ধর্মটা সে পালন করবে। এখানে বাই ফোর্স কাউকে ধর্মান্তরিত করা যাবে না। সম্পত্তির অধিকার, আর্টিকেল 43, আর্টিকেল 42 অফ দ্য বাংলাদেশ কনস্টিটিউশন বলছে যে একজন মানুষ তার সম্পত্তি কী করতে পারে, রাইট টু প্রপার্টি, তার সম্পত্তি অর্জন করতে পারে, এই সম্পত্তিটা সে ভোগ করতে পারে। একজন মানুষ তার শ্রম দিয়ে, মেধা দিয়ে, কর্ম দিয়ে সে জীবিকা নির্বাহ করবে, সম্পত্তি অর্জন করবে এবং এই সম্পত্তিটা সে তার প্রয়োজনে ব্যয় করবে, এটা তার সাংবিধানিক অধিকার। তারপর বলছে গৃহ ও যোগাযোগ রক্ষণ, আর্টিকেল 43, সে গৃহ নির্মাণ করতে পারবে, যোগাযোগ করতে পারবে। মৌলিক অধিকার বলবৎকরণের অধিকার, আর্টিকেল 44, আর্টিকেল 44-এ বলছে